দেশভেদে এমনকি অঞ্চলভেদেও বিয়ের রীতি বদলায়, পোশাক, আচার, আনুষ্ঠানিকতা সবই সময় ও সংস্কৃতির সঙ্গে রূপ নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই, কিন্তু শত পরিবর্তনের মাঝেও একটি দৃশ্য আজও অবিচল। বাঙালি কনের শরীরে লাল বেনারসি, যেন বিয়ের দৃশ্যপট থেকে এই লাল বেনারসি আলাদা করা যায় না। কবে থেকে বাঙালি মেয়েরা বিয়েতে লাল বেনারসি পরতে শুরু করেছেন তার নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই, কারণ বেনারসি আসলে কোনো নির্দিষ্ট নকশা নয়, এটি এক জায়গার নাম, বেনারস। সেখানে বোনা কাপড়ই বেনারসি। ভারতের উত্তরপ্রদেশের বেনারস বা বারাণসী বহু শতাব্দী ধরেই সূক্ষ্ম রেশম বয়ন শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ইতিহাস বলছে মোগল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় বেনারসি শাড়ি রাজদরবারে বিশেষ মর্যাদা পায়। পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর এই শিল্পের নান্দনিক উৎকর্ষে ভূমিকা রাখেন। সেই সময় বেনারস কেবল একটি শহর নয়, ছিল রেশমি কাপড়ের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। সমান্তরালে বিকশিত হয় জরি, নকশা ও বয়নশৈলীর অনন্য ভাষা। বেনারসি বয়ন কখনোই একক কোনো জনগোষ্ঠীর শিল্প ছিল না। স্থানীয় তন্তুবায়দের পাশাপাশি বিভিন্ন সময় অভিবাসী বয়ন শিল্পীরাও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। অনেক গবেষকের মতে আর্য সমাজের তন্তুবায় সম্প্রদায়ের মানুষ যেমন এখানে বসতি গড়েছিলেন, তেমনি মোগল আমলে পারস্য ও মধ্য এশিয়া থেকে আগত কারিগররাও বেনারসি বয়নকে নতুন মাত্রা দেন। যদিও সরাসরি আরব অঞ্চল থেকে বয়নশিল্পীদের আগমনের পক্ষে লিখিত প্রমাণ সীমিত, তবে ইসলামিক শিল্পধারার প্রভাব স্পষ্ট। জ্যামিতিক মোটিভ, জাল নকশা, সূক্ষ্ম জরির কাজ এবং ক্যালিগ্রাফির অনুপ্রেরণা বেনারসির নকশায় গভীর ছাপ ফেলেছে। গবেষকরা মনে করেন কাবা শরীফের গিলাফে ব্যবহৃত জরির অলঙ্করণ ও ইসলামী স্থাপত্যের নকশা ভাষা এই শিল্পকে প্রভাবিত করেছে। তবে প্রশ্ন থেকে যায়, এই বয়নধারা কিভাবে গঙ্গা পেরিয়ে বাংলা সমাজে স্থায়ী জায়গা করে নিল? সেই গল্প জড়িয়ে আছে অভিবাসন, রাজনীতি ও জীবিকার সংগ্রামের সঙ্গে। বাঙালি বিয়েতে লাল বেনারসির গুরুত্ব কেবল নান্দনিক নয়, প্রতীকীয়। লাল রং শুভ, প্রেম, শক্তি, উর্বরতা ও নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত। বিয়ের দিনে কনেকে রাজকীয় করে তুলতে বেনারসির জরির কাজ ও ভারী নকশার জড়ি নেই। ভারতীয় লেখক হোসেন রহমান একবার বলেছিলেন, বর কনে একদিনের জন্য বাদশাহ বেগম। সেই রাজকীয়তার পোশাক হিসেবেই যেন লাল বেনারসি। বেনারসি কখনো শুধু কাপড় ছিল না, এটি এক চলমান শিল্প ভাষা। সে কারণেই একসময় বেনারসির জন্য কলকাতায় যাওয়া ছিল স্বাভাবিক ব্যাপার। আজ কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই যাত্রা কিছুটা কমলেও ঢাকার বাজারে যে বেনারসি বিক্রি হয় তার বড় অংশ এখনো ভারতীয়। তবে সে আলোচনা থাক, বরং ফিরে যাই বাংলাদেশের বেনারসির ইতিহাসে। বেনারস ও তার আশেপাশের মদনপুরা, কাশী, বড়িবাজার, সোনারপুরা, চৌকাঘাট, পানিট্যাঙ্ক এই এলাকাগুলো থেকেই বয়নশিল্পীরা ধীরে ধীরে পূর্ব বাংলায় আসতে শুরু করেন। এটি ভারত বিভাগের অনেক আগের ঘটনা। বলা যায় বেনারসি বয়নশিল্প বাংলাদেশে এক ধরনের লোকজ শিল্পের অভিবাসনের ফল। যদিও মিরপুরের বেনারসি পল্লীর বিকাশ মূলত স্বাধীনতার পর, তবে এর বীজ রোপিত হয়েছিল আরও আগে। 1930-এর দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষাপটে অনেক মানুষ জীবনের নিরাপত্তা ও জীবিকার সন্ধানে এই ভূখণ্ডে আসেন। 47-এ দেশভাগের পর উত্তরপ্রদেশের তন্তুবায় বা আনসার সম্প্রদায়ের মুসলমানদের একটি বড় অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে বসতি স্থাপন করেন। তার বয়ন দক্ষতাই ছিল তাদের প্রধান সম্বল। তবে দেশভাগের আগেই বাংলায় বেনারসি বোনা হতো। পার্বতীপুরের বাচ্চু সর্দার, রাজশাহীর রফিক মিয়া কিংবা পুরান ঢাকার বেচারাম দেউরির হাফিজ মোহাম্মদ রেজার কারখানাগুলো তখন সক্রিয় ছিল। একদিকে স্থানীয় উৎপাদন, অন্যদিকে বেনারস থেকে কাপড় এনে বিক্রি, দুটোই চলে সমান্তরালে। 47-এর পর পুরান ঢাকা ধীরে ধীরে বেনারসি বয়ন ও বিপণনের কেন্দ্র হয়ে ওঠে। বেচারাম দেউরি, কাজী আলাউদ্দিন রোড, নিমতলী, কায়েতটুলি, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, নবাবপুর, টাকেরহাট এই এলাকাগুলোই গড়ে ওঠে তাঁত ও দোকান। একই সময় পাকিস্তানের করাচির লালুখেতেও এই শিল্প বিস্তার লাভ করে।
পরবর্তী সময়ে মোহাম্মদপুর ও মিরপুরের ১ ও ৬ নম্বর এলাকায় কারখানা গড়ে ওঠে। সুলতান বাবা, আমানত চাচা, রাজা বেনারসি, মজনু মিয়া, হারুন শেঠ এই নামগুলো তখন বেনারসি শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। বাঙালিদের মধ্যে প্রথম বেনারসি কারখানা গড়ে তোলেন সিলেটি ব্যবসায়ী মিয়া সাহেব, যার নিউ মার্কেটের ফেব্রিক হাউস ছিল বহুল পরিচিত। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চল থেকে উর্দু ও হিন্দি ভাষী মানুষ মিরপুরে আশ্রয় নেন। তারা সবাই উত্তরপ্রদেশের ছিলেন না। এই বাস্তবতা আমাদের সমাজে প্রায় উপেক্ষিত। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিরাও এই শিল্পে যুক্ত হন। স্বাধীনতার পর তাদের অংশগ্রহণ আরও বাড়ে। তবে আজকের বাস্তবতা হতাশাজনক। মিরপুরে তাঁতের সংখ্যা কমছে, বাড়ছে দোকান। সেখানে বিক্রি হচ্ছে মূলত আমদানি করা বা সিনথেটিক সুতোয় মেশিনে বোনা শাড়ি। মিরপুরের কাতান শাড়ি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেলেও বেনারসি শিল্পীরা তাতে খুব একটা সুফল পাচ্ছেন না। কম মজুরি, বিদেশি শাড়ির আগ্রাসন ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে কারিগররা পেশা ছাড়ছেন। কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ সবজি বিক্রি করছেন, কেউ বা গোড় খোদকের কাজ নিচ্ছেন। আজ বাংলাদেশে বেনারসি শুধু মিরপুরে সীমাবদ্ধ নয়। রংপুরের গঙ্গাচড়া, পাবনার ঈশ্বরদী, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ, দেশের নানা প্রান্তে এখনো অল্প পরিসরে এই বেনারসি শিল্প টিকে আছে, কিন্তু সংকট কাটছে না। প্রশ্নটা তাই গভীর। আমরা কি শুধু বেনারসি কিনছি, নাকি একটি ঐতিহ্য রক্ষা করছে? বেনারসি শুধু শাড়ি নয়, এটি ইতিহাস, অভিবাসন, শ্রম আর বাঙালি নারীর স্বপ্নের মেলবন্ধন। এই শিল্প হারিয়ে গেলে হারাবে এক জনগোষ্ঠীর স্মৃতি। শেষ করা যায় সাহিত্যিক সমরেশ মজুমদারের কথায়, ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। তাকে আট পরে ব্যবহার করলেই সব শেষ। বেনারসির ক্ষেত্রে বোধ হয় কথাটা সত্যি। যত্ন না নিলে ইতিহাসও একদিন ঝরে যায়। নিউজ ডেস্ক, ফয়সাল মোর্শেদ।